সচরাচর আজকাল আমরা প্রচুর মানুষের মধ্যে দেখতে পাই কিছু কমন সিমটম। কখনো ফিভার, কখনো স্কিন র্যাশেস, কখনো জয়েন্ট পেন অথবা এক্সট্রিম টায়ার্ডনেস। খুব ইজিলি আমরা এগুলোকে ইগনোর করে এগিয়ে যাই আমাদের ডেলি লাইফে, কিন্তু কখনো ভাবিই না যে এটার পিছনে লুকিয়ে থাকতে পারে কোনো সিভিয়ার ডিজিজ। আজকে এই টপিকটার ব্যাপারেই আরও ডিটেলে ডিসকাস করার জন্য আজকের আমাদের এই সেশনটা, যেখানে আমরা ডিসকাস করব অ্যাবাউট আ ভেরি রেয়ার yet ভেরি কমন ডিজিজ, লুপাস। এটার ব্যাপারে আরও ডিটেলে জানার জন্য এবং আমাদেরকে বোঝানোর জন্য আমাদের সাথে উপস্থিত রয়েছে আমাদের সকলের প্রিয় ডক্টর অর্ঘ্য চট্টোপাধ্যায়, ডিএম ক্লিনিক্যাল ইমিউনোলজিস্ট অ্যান্ড রিউমেটোলজিস্ট, পিজিআই চণ্ডীগড়, কনসালটেন্ট রিউমেটোলজিস্ট, এশিয়ান ইনস্টিটিউট অফ রিউমেটোলজি অ্যান্ড ইমিউনোলজি, কলকাতা। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ডক্টর, আপনাকে আমরা স্বাগত জানাই আমাদের আজকের এই লুপাস অ্যাওয়ারনেস প্রোগ্রামে। যেহেতু আমরা ইন দ্য কামিং টাইম সেলিব্রেট করতে চলেছি 10ই মে লুপাস অ্যাওয়ারনেস ডে, তো সেটার ব্যাপারে আরও বৃত্তান্তে আপনার থেকে জানার জন্য আজকের এই সেশন। তো যদি আপনি আমাদেরকে প্রথমেই এটা একটুখানি ডিটেলে বলেন যে এই লুপাস ডিজিজটা কী এবং এটার কত রকমের ভ্যারিয়েন্ট এই মুহূর্তে ডায়াগনোস করা হয়েছে এবং রয়েছে, যেগুলো নর্মালি আমরা সাধারণত কোনো ইন্ডিভিজুয়ালের মধ্যে দেখতে পাই। তো লুপাস হচ্ছে এক ধরনের অটোইমিউন অসুখ। অটোইমিউন অসুখটার মানে হচ্ছে যেখানে বডি নিজে নিজেকে চিনতে পারছে না বলে একটা সেট অফ অসুখ তৈরি হয়, যেটা আমরা অ্যাজ রিউমাটোলজিস্ট এবং ইমিউনোলজিস্ট আমরা ডিল করে থাকি। এখানে মজার ব্যাপারটা হচ্ছে বাইরের থেকে কোনো রকম কোনো জিনিস নেই যেটা বডিকে অ্যাটাক করছে। বডির নিজের সিস্টেম তার স্ট্রাকচারাল কিছু সমস্যার জন্য বডি যে নর্মালি যে প্রোটিনগুলো তৈরি করে সেই প্রোটিন তৈরির মধ্যে কোথাও একটা সমস্যা থাকার জন্য বডি নিজে নিজেকে মিসডায়াগনোস করছে, মানে মিস ইন্টারপ্রেট করছে, সঠিকভাবে চিনতে পারছে না বলে এই অটোইমিউন অসুখ হচ্ছে। আচ্ছা, লুপাসকে সেই অর্থে বলা হয় প্রোটোটাইপ অফ অটোইমিউন ডিজিজ। প্রোটোটাইপ মানে এটা এমন একটা অটোইমিউন ডিজিজ যেখানে বডির যে কোনো পার্ট এফেক্ট হতে পারে, সেটা মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্র্যাকটিক্যালি যে কোনো অর্গান এফেক্ট হতে পারে। এবং অটোইমিউন ডিজিজ যেহেতু ব্লাডের মধ্যে আছে, সেই জন্য এর সিমটম যদি বলো বা যেটা বলছিলে যে ভেরিয়েন্ট, সেরকমভাবে এটাকে ভেরিয়েন্ট বলা যায় না, কিন্তু এর সিমটম একটা সাধারণ মাথার চুল পড়ে যাওয়া হতে পারে, একটা স্কিনের র্যাশ হতে পারে, মুখে ঘা হতে পারে, জয়েন্টে জয়েন্টে ব্যথা হতে পারে, মাংসপেশির সমস্যা হতে পারে, কিডনির সমস্যা হতে পারে, লাংসের সমস্যা হতে পারে, হার্টের সমস্যা হতে পারে। সো প্র্যাকটিক্যালি বডির যত রকম অর্গান আছে প্রত্যেকটা অর্গানই লুপাস এফেক্ট করার ক্ষমতা রাখে। এইবারে নট নেসেসারি প্রত্যেকের একই সাথে সবকটা অর্গান একসাথে এফেক্ট হবে। তো কারুর হয়তো স্কিনের সমস্যা দিয়ে শুরু হলো, তার অসুখটা একরকম দেখতে লাগে। কারুর হয়তো জয়েন্টের ব্যথা দিয়ে শুরু হলো, কারুর ব্লাড কমা দিয়ে শুরু হলো। এটা অনেকটা সেজন্য এক একটা মানুষের যার যেটা দিয়ে শুরু হয়েছে তারা ভাবেন যে আমার লুপাসটা বোধহয় ঠিক এইরকম, কিন্তু লুপাস এটার কোনোটাই নয়, সবকটা মিলিয়ে লুপাস। অসুখগুলো ওভার টাইম ইভলভ করে বলে এক এক সময় এক একটা প্যাটার্ন দেখা যায়। এটা অনেকটা তুমি তুলনা করতে পারো, সেই একটা গল্প ছিল অন্ধের হাতি দেখা মতন। কেউ বলছে হাতিটা থামের মতন, কেউ বলছে সুরের মতন। তো এক একজন লুপাস পেশেন্টের আলাদা আলাদা ইনিশিয়াল সিমটম শুরু হয়, কিন্তু ইভেনচুয়ালি বেশিরভাগ মানুষেরই আফটার সার্টেন ইয়ার্স কম বেশি সিমটমগুলো ম্যাচ করে যেতে থাকে। তো যেটা আপনি বললেন ডক্টর, যে সিমটমসগুলো মানে সবার আলাদা আলাদা হয়, তাই তো? তো এই কারণে কি লুপাসকে আমরা গ্রেট ইমিটেটর বলে কখনো কখনো বলি বা আইডেন্টিফাই করি? হ্যাঁ, এটা ভীষণভাবে বলা যেতে পারে, কারণ এটা নির্দিষ্ট কোনো প্যাটার্নে যেহেতু বিহেভ করে না, সেই জন্য এই অসুখগুলো ডায়াগনোসিস হতেও অনেক সময় দেরি হয়। ধরুন একটা মানুষের চুল পড়ে যাচ্ছে, সে চট করে নিশ্চয়ই ভাববে না তার প্রথমে লুপাস হচ্ছে বলে। সেই করতে করতে ধরুন তার একটা বা মুখে ঘা হলো, মানে যে কটা সিমটমের কথা বলছি প্রত্যেক কটাই খুব কমন সিমটম। মুখে ঘা একটা খুব কমন সিমটম, জয়েন্টে জয়েন্টে ব্যথা, একটা স্কিনের র্যাশ, এগুলো প্রত্যেক কটাই খুব কমন সিমটম। এবং আরও কিছু কমন সিমটম আছে, যেমন লুপাসে অনেক সময় জ্বর হয়, জ্বরটা কি কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না, এই মানে মানে আনএক্সপ্লেন ফিভার, এটাও একটা লুপাসের প্রথম প্রেজেন্টেশন হতে পারে। তো সেই জন্য জ্বর হলে আমরা ভাবি কোথাও ইনফেকশন হয়েছে, সেই ইনফেকশন খোঁজাখুঁজি করে কিছু না পাওয়া গেলে
এমন একটা টাইম ছিল যে এই লুপাস পেশেন্টদের বেশিরভাগ মানুষই হয়তো টিবি হিসাবে ট্রিটমেন্ট হতো। ওকে। কারণ একটা সময় ধারণা ছিল ভারতবর্ষ যেহেতু টিবি এন্ডেমিক কান্ট্রি, হুম। কোনো কিছু না পাওয়া গেলে টিবির ওষুধ ওইটা ট্রায়াল দেওয়া একটা প্রথা অবশ্যই। ছিল। ইয়েস। কিন্তু সেই সময় এই ধরনের অসুখগুলোর সেই লেভেলের অ্যাওয়ারনেস ছিল না, হুম। বা এটা ডায়াগনোসিস করার জন্য যে ধরনের টেস্টের দরকার, সেই টেস্টের অ্যাভেলেবিলিটি সেই সময় এত ইজিলি অ্যাভেলেবেল ছিল না। সেই জন্য প্রচুর মানুষ সেই সময় যারা জ্বরে ভুগেছেন, অ্যাকচুয়ালি হয়তো লুপাসে ভুগছেন, তারা টিবির ওষুধ খেয়েছেন। ওকে। তো তার মানে আপনি এটাই বলতে চাইছেন যে যেহেতু সিমটমগুলো আলাদা এবং ওটা চেঞ্জ হতে পারে উইথ দ্য টাইম, তো সেইভাবে ডায়াগনোস করাটা একটু ডিফিকাল্ট হয়ে পড়ে, তাই তো? কিন্তু স্টিল যদি ধরুন কথার কথা আমারই যদি আজকে লুপাস হয় বা আমার কোনো প্রিয়জনের হয়, তো কিভাবে তারা নিজেকে অ্যাওয়্যার করবে বা বুঝতে পারবে যে হ্যাঁ মেবি সামথিং ইজ রং, মানে প্রথম কি জিনিসটা, মানে যেটা দেখে ওই জিনিসটা ঠিক শুরু হওয়ার দিকে আমরা এগিয়ে যাবো যে হ্যাঁ আই নিড আ প্রপার ডায়াগনোজ? ঠিক তো এইটা কিন্তু লুপাস বলে নয়, যে কোনো অটোইমিউন ডিজিজের জন্যই এটা মাথায় রাখা দরকার। হুম। যদি কোনো সিমটম খুব রিপিটেডলি হচ্ছে রাইট। এবং সেটা আনএক্সপ্লেনড হয়ে আছে, এবং স্পেশালি যদি একটা মানুষের একসাথে বিভিন্ন অর্গানের সমস্যা হচ্ছে, ওকে। তাহলে সেটা সামহাও কানেক্টেড। ওকে। ওকে। মেডিকেল শাস্ত্রে আমরা সাধারণভাবে বলি একটা মানুষের সাধারণভাবে একসাথে 4-5টা অসুখ হয় না। হয় না। একটা মানুষের জয়েন্টে পেন হচ্ছে, মুখে ঘা হচ্ছে, কিডনি দিয়ে প্রোটিন বেরিয়ে যাচ্ছে, তো এইগুলো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সামহাও কোথাও একটা কমন পয়েন্ট থাকে যেটার জন্য এই এতগুলো জায়গা এফেক্টেড হচ্ছে। এক্স্যাক্টলি। বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, মানুষের ধরুন এই যেহেতু অসুখগুলোর ধারণা নেই, হুম। জয়েন্টে ব্যথা হলো, তিনি কোনো একজন ব্যথার ডাক্তারবাবুকে দেখাতে গেলেন, হুম। তাকে গিয়ে বললেন যে আমার জয়েন্টে ব্যথা হচ্ছে। হুম। তার মুখে একটা ঘা হয়েছে, সে একজন ফিজিশিয়ানের কাছে আরেকজনের কাছে গেল, সে তাকে গিয়ে বলল আমার মুখে একটা ঘা হয়েছে। হুম। কোথাও গিয়ে তারা পুরো সিমটমগুলো বেশিরভাগ ক্ষেত্রে বলছেন না, কারণ তিনি নিজেই ডিসাইড করে নিয়েছেন এটা তো ওনার দেখার নয়। ওকে। তো এই যে সিমটমগুলো ডিসক্লোজ করছেন না, সেটার জন্য অনেক সময় ডায়াগনোসিস হতে দেরি হয়। দেরি হয়ে যায়। একই সাথে যদি একটা মানুষ বলে যে না আমার এতগুলো সমস্যা একসাথে আছে, হুম। হুম। তখন এই অসুখগুলো ধরা পড়ার প্রবণতা অনেক আগে বাড়ে। যেটা কারণ মানে আমাদেরকে শেখানো হয়েছে যে ডাক্তারের থেকে কিছু লুকানো উচিত নয়, তো হ্যাঁ, মানে সেটাকেই ওইটা আমাদের মাথায় একসাথে, রাখতে হবে। কারণ অনেক লুপাস পেশেন্ট আছে তাদের চোখ এফেক্ট করতে পারে, তো ওকে। সেইটা আপনি যদি পেশেন্ট না বলে, তাহলে তাহলে অনেক সময় কেউ মানে ডায়াগনোজ করাটা ইম্পসিবল প্রাথমিকভাবে হয়ে পড়ে। রিউমাটোলজির সংখ্যা যেহেতু কম, প্রথমেই হুম। মানে পেশেন্টের হিসেবে বোঝা সম্ভব নয় যে রিউমাটোলজিস্টের কাছে আসতে হবে প্রথমে। অবশ্যই। সে যখন প্রাইমারি পয়েন্ট অফ কন্ট্যাক্ট ফিজিশিয়ানের কাছে যাচ্ছেন, তিনি আরও হাজার রকমের অসুখ দেখছেন, তো ন্যাচারালি তাকে যদি সবকটা সিমটম না বলে, তার পক্ষে কিন্তু লুপাস হয়েছে বা কোনো অটোইমিউন অসুখ হয়েছে সেই চিন্তা করার জায়গাটাও অনেক সময় কমে যায়। তাকে শুধু গিয়ে বললাম আমার মুখে একটু ঘা হয়েছে, সে একটা ভিটামিন লিখে দিলেন যে আপনার মুখে ঘা হয়েছে, আপনি ভিটামিনটা খান, ঘাটা রাইট। কমে যাবে। রাইট। বা পাশের আরেকজনের কাছে গিয়ে বললেন আমার জয়েন্টে ব্যথা, সে তো বললেন যে আচ্ছা 5 দিন ব্যথা হয়েছে, আপনি একটু ব্যথার ওষুধটা খান। তো এইভাবে ডায়াগনোজ এইভাবে করাটা একদমই ডায়াগনোসিস হতে অসম্ভব। ডিলে হয় সেজন্য। অবশ্যই। আরেকটা জিনিস আমি যেটা আপনার থেকে প্রথমেই জানতে চাইবো যে কাদেরকে মেনলি এফেক্ট করে এই লুপাস ডিজিজটা, মানে কোনো স্পেসিফিক এজ আছে বা জেন্ডার স্পেসিফিক রয়েছে যে হ্যাঁ শুধুমাত্র মেয়েদের হয় বা শুধুমাত্র বাচ্চাদের হয়, এটা যদি একটু বলেন লুপাসের দর্শকদের জন্য। লুপাসের সমস্ত অটোইমিউন মানে বেশিরভাগ অটোইমিউন ডিজিজে কিন্তু মহিলাদের বেশি হয়। ওকে। এবং লুপাসের যদিও এজের কোনো বার নেই, মানে একদম কয়েক মাসের শিশুর যেমন একটা লুপাস এফেক্ট করতে পারে, একদম 80, 90, 100 বছর বয়সেও লুপাস এফেক্ট করতে পারে। ওকে। কিন্তু যদি মেজর বাল্ক বলি, তাহলে যেটা মানে সহজ ভাষায় বলা হয়, যে বয়সে একটা মহিলা গর্ভধারণ করার সম্ভাবনা রাখেন, চাইল্ড বিয়ারিং এজ, সেই বয়সটাতে লুপাসের প্রকোপ সব থেকে বেশি। দ্যাট মিনস 18 to 30 প্লাস 35 লাইক দ্যাট। হ্যাঁ, 40, ইয়া। 45 এই ওকে। 18 থেকে 40-45 এই সময়টাতে লুপাস হওয়ার টেন্ডেন্সি সব যদিও থেকে। বাকি টাইমটাতেও হতে পারে বাট মেইনলি এই মেজর টাইমটাতেই। বাল্ক অফ পেশেন্ট কিন্তু এই এজ গ্রুপের মধ্যেই ঘোরাঘুরি করে। আচ্ছা, শুধু কি এটা মেয়েদের ক্ষেত্রেই হবে নাকি না, নট ছেলেদেরও হতে পারে? ছেলেদেরও হয়। সেটার ছেলেদের কোনো এজ হলে স্পেসিফিকেশন? এই ইয়াং এজেই হয়, মানে অসুখটা কম বয়সীদের অসুখ, বাচ্চাদেরও হতে পারে, বয়স্কদেরও হতে পারে, কিন্তু মেজর এজ গ্রুপ হচ্ছে এটাই এজ গ্রুপ। আর প্রত্যেকটি এজ গ্রুপের জন্য সিমটমস কি সেম থাকে না, নাকি কোনো কিছু কিছু স্পেসিফিকেশন আলাদা আছে? থাকে।
ওকে যেমন একই এজে যদি পুরুষ মানুষের লুপাস হয়, তার লুপাস অনেক বেশি সিভিয়ার হয় ওকে মহিলাদের থেকে। ওকে বয়সকালে গিয়ে লুপাসের প্রকোপ অনেক কম থাকে। আবার একদম কম বয়সী বাচ্চার যদি লুপাস হয়, তার ডিজিজ অনেক সিভিয়ার হয়। আচ্ছা তো এই বয়সের হিসাবে কিছু কিছু সিমটম এবং কোন অর্গান ধরবে তার কিছু কিছু ভেরিয়েশন হয়ে যায়। আচ্ছা নেক্সট আমি যেটা আপনার থেকে জানতে চাই ডক্টর, যে এটা কি এখনো অবধি কি কিউরেবল, নাকি আমরা স্টিল প্রসেসে রয়েছি, রিসার্চ করছি যাতে আগামী দিনে আমরা এটার কিওর দেখতে পাবো? কিউরেবল জায়গাটাতে এখনো পর্যন্ত পুরো পৌঁছানো যায়নি। অসুখগুলো ট্রিটেবল, কারণ ট্রিটমেন্ট এই অসুখগুলো এই লুপাস এমন একটা অটোইমিউন অসুখ যেখানে ডেথের সম্ভাবনা থাকে। ওকে তো প্রাণনাশের সম্ভাবনা যে থাকে, সেহেতু আর্লি ট্রিটমেন্টটা ভীষণ জরুরি। অবশ্যই সাধারণভাবে আমরা যেটা বলি যে এটা যদি প্র্যাকটিক্যাল এক্সাম্পলে একটা জায়গায় আগুন লাগলে যেরকম যত তাড়াতাড়ি সেটা নিভিয়ে দেবেন তত ড্যামেজটা কম হবে, অটোইমিউন ডিজিজের ক্ষেত্রেও ঠিক সেরকম। যত আর্লি ডিজিজটাকে কন্ট্রোল করা যাবে তত ডিজিজের রিলেটেড ড্যামেজ এবং ডিজিজ রিলেটেড বাকি অর্গান ক্ষতি হওয়ার সম্ভাবনা কম হবে। সেটার জন্য প্রাথমিকভাবে আর্লি ডায়াগনোসিসটা জরুরি। তাতে অনেক অল্প ওষুধেই জিনিসগুলো ভালো থাকে। এবারে এখনো পর্যন্ত আর 5টা অসুখের মতন, যেমন সুগার, প্রেশার, থাইরয়েড, এগুলোতে যেমন ওষুধ খেয়ে ভালো থাকতে হয়, এই অসুখগুলো সম্বন্ধে অ্যাওয়ারনেস অনেক বেড়েছে বলে আমাদের প্রাথমিকভাবে মাথার মধ্যে এই প্রশ্নটা আসে না। লুপাস কথাটা শুনলে যে প্রশ্নটা এলো যে কিওর হবে কিনা, কারণ যে মানুষের সুগার হচ্ছে তিনি জানেন তাকে সুগার ওষুধ সারা জীবন খেতে হবে, যার প্রেশার হচ্ছে সে জানেন প্রেশার ওষুধ খেতে হবে, যার থাইরয়েড সে জানেন থাইরয়েড ওষুধ খেতে হবে। কিন্তু লুপাস কথাটা শুনলেই প্রথমে মনে হলো কি এটা কি কিওর হবে? তো কিওরের জায়গাটাতে এখনো আমরা পৌঁছাতে পারিনি সম্পূর্ণভাবে, কিন্তু ভবিষ্যতের রিসার্চ যেদিকে যাচ্ছে, একটা বিশেষ ধরনের থেরাপি আসতে চলেছে, কার-টি সেল থেরাপি বলে, এবং সেটা খুবই প্রমিসিং এখনো পর্যন্ত যা ইনিশিয়াল রিসার্চের ডেটা, যে তাতে হয়তো কিওরের একটা সম্ভাবনা ভবিষ্যতে থাকছে। এক্সিলেন্ট, আমরা আশা করছি যে খুব তাড়াতাড়ি আমরা এটার কিওর খুঁজে বার করব, এবং আশা করছি যাদের এই রোগটা হয়েছে বা হয়তো তারা এখনো ডায়াগনোস করে বুঝতে পারেনি, তারাও খুব ইজিলি এটার কিওর পেয়ে যাবে। আচ্ছা ডক্টর, নেক্সট আমি আপনার থেকে জানতে চাই দর্শকদেরকে আরও ভালোভাবে বোঝানোর জন্য যে এই লুপাস ডিজিজের মেন সিমটমসগুলো কি কি? তো সিমটম যেরকম আমরা আলোচনা করছি, লুপাস এমন একটা অসুখ যে বডির যে কোনো জায়গায় এফেক্ট করতে পারে। ঠিক যদি একদম মাথার থেকে শুরু করি, মানে একটা কম বয়সী মহিলার যদি হঠাৎ করে খুব এক্সেসিভ হেয়ার ফল হচ্ছে, সেটা একটা লুপাসের লক্ষণ হতে পারে। মুখের মধ্যে ঘা, স্পেশালি যদি তালুতে ঘা হয়, সেটা একটা লুপাসের লক্ষণ হতে পারে। ম্যালার র্যাশ বলে এক ধরনের, মানে গালের উপর র্যাশ হয়, যেগুলো ডাক্তারি ভাষায় বলা হয় ফটোসেন্সিটিভ র্যাশ, মানে রোদে বেরোলে যে র্যাশগুলো বাড়ছে সেই ধরনের র্যাশ লুপাসের লক্ষণ। এবং সেই র্যাশ যে কোনো, মানে মুখের সাথে শুরু করে হাতে পায়ে যেখানে সান এক্সপোজ বেশি হচ্ছে সেই সব জায়গায় র্যাশ হতে পারে। কিছু কিছু লুপাস র্যাশ আছে যেগুলো সান আনএক্সপোজড এরিয়াতেও হতে পারে। ওকে তাহলে স্কিন র্যাশ একটা আরেকটা ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল সাইন বা যেটা দেখে লুপাস ধারণা করা হয়। এরপরে লুপাসের সাথে কিছু কিছু অসুখ আছে যেগুলোর জন্য ব্রেন এফেক্ট করে, মানে ইটসেলফ লুপাসও ব্রেন এফেক্ট করতে পারে, এবং অনেক ক্ষেত্রে সেটা একটা সাইকিয়াট্রিক সিমটম নিয়েও পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। বা খুব কম বয়সীদের স্ট্রোক হচ্ছে, সেটাও একটা লুপাসের লক্ষণ হতে পারে। যদি তারপরে নেমে আসি হার্টের মধ্যে লুপাসের জন্য হার্টের যে মাসেল আছে সেই মাসেল লুপাস এফেক্ট করতে পারে। হার্টের মধ্যে জল জমে যেতে পারে লুপাসের জন্য। লাংসের মধ্যে জল জমে যেতে পারে, লাংসের যে টিস্যুগুলো আছে সেই টিস্যুগুলো লুপাসের জন্য এফেক্ট হতে পারে, লুপাস নিউমোনিয়া বলে, সেটা খুব সিভিয়ার এবং লাইফ থ্রেটেনিং। সেগুলো খুব আর্লি ডায়াগনোসিস না হলে কিন্তু মৃত্যু হওয়ার সম্ভাবনা শতকরা 100 জনের মধ্যে 50 জনের। তারপরে যেটা মেজর অর্গান লুপাসের যেটা নিয়ে আমরা চিন্তায় থাকি, সেটা হচ্ছে কিডনি এফেক্ট হওয়া। কিডনি এফেক্ট হওয়া একটা খুব কমন লক্ষণ লুপাসের মধ্যে, এবং সেটাতে প্রাথমিকভাবে মানুষ যেটা বুঝতে পারবেন সেটা হচ্ছে ইউরিন যখন পাস করছে তখন ইউরিনের সাথে প্রচুর ফেনা বেরোয়। ফেনা বেরোনোটা ইউরিন দিয়ে প্রোটিন বেরিয়ে যাওয়ার লক্ষণ। ইউরিন দিয়ে প্রোটিন বেরিয়ে যাওয়াটা কিন্তু লুপাসের একটা ইনিশিয়াল সিমটম হতে পারে কিডনি এফেক্ট করার। তাছাড়া লিভার এফেক্ট করতে পারে, হেপাটাইটিস হতে পারে লুপাসের জন্য, মানে
মানুষের যে খাদ্য নালী আছে সেই খাদ্য নালীর মধ্যে বিভিন্ন ধরনের ভ্যাসকুলাইটিস হয় ওকে। লুপাসের জন্য, তার জন্য পেটে ব্যথা, এবং ইভেন কারো কারো খুব সিভিয়ার কেসে যদি আর্লি ডায়াগনোসিস না হয় পুরো গ্যাংগ্রিন হয়ে যায়, প্যানক্রিয়াস এফেক্ট করতে পারে, সেখানে পেটে ব্যথা নিয়ে লুপাস পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। জয়েন্ট সিমটম অটোইমিউন ডিজিজের জন্য কম বেশি সমস্ত অটোইমিউন ডিজিজের জন্য কমন, সেক্ষেত্রে হাতের পায়ের ছোট ছোট জয়েন্টগুলোতে ব্যথা, এবং এই যে এই জয়েন্ট ব্যথাকে আমরা ডাক্তারি ভাষায় আর্থ্রাইটিস বলি। সেই আর্থ্রাইটিস টিপিক্যালি সমস্ত অটোইমিউন ডিজিজে যেটা হয়ে থাকে, যখন একটা মানুষ রেস্ট করে সেই জয়েন্ট পেন বাড়তে থাকে। সো যদি কোনো হাতে পায়ের ব্যথা সকালে ঘুম থেকে ওঠার সময় অনেক বেশি হচ্ছে, তাহলে সেটা একটা অটোইমিউন ডিজিজের লক্ষণ। এছাড়াও বডির যে মাংসপেশিগুলো আছে সেই মাংসপেশিগুলো এফেক্ট করতে পারে, যার জন্য মানুষের নিচে বসা থেকে উঠতে গেলে বা টার্ন নিতে গেলে, এবং সেটা যখন খুব সিভিয়ার এক্সট্রিমে হয়ে যায় তখন রেসপিরেটরি ফেলিয়ার পর্যন্ত হতে পারে। তো বডির যে কোনো অর্গান লুপাস কিন্তু এফেক্ট করার সম্ভাবনা থাকে, এবং সেগুলো নট নেসেসারি প্রত্যেকেরই প্রত্যেকটা অর্গান এফেক্ট করবে। এবং যে অর্গানটা আমরা আলাদাভাবে দেখতে পাই না সেটা হচ্ছে ব্লাড সিস্টেমের যে অর্গানগুলো। যেমন লুপাসের জন্য ব্লাড ভেঙে যায়, তার জন্য হঠাৎ করে হিমোগ্লোবিন কারোর ফল করে গেল, কারোর প্লেটলেট কম হয়ে গেল, এই বিভিন্ন ধরনের সিমটম নিয়েও কিন্তু লুপাস প্রাথমিকভাবে আসতে পারে। মানে খুব সিম্পল ভাবে যদি আমরা বলতে চাই, যে কোনো অ্যাবনর্মাল বিহেভিয়ার অফ দ্য বডি এবং যে সিমটমস গুলো আপনি বললেন ওগুলো যদি কখনো কেউ দেখতে পায় নিজের মধ্যে বা নিজের প্রিয়জনের মধ্যে, তো আশা করছি তাদেরকে ইমিডিয়েটলি অটোইমিউন ডিজিজের জন্য তাদেরকে একটু সচেতন হতে হবে, স্পেশালি যদি একসাথে দুটো তিনটে অর্গানের সিমটম থাকে, কারণ ব্লাডও কমে যাচ্ছে, জয়েন্টে ব্যথা হচ্ছে, মুখেও ঘা হচ্ছে, এইরকম যদি মাল্টিপল সিমটম একসাথে থাকে, এবং আনএক্সপ্লেন জ্বর যেটা আমরা আগের বারে বললাম, আনএক্সপ্লেন ফিভারও একটা লুপাসের ইনিশিয়াল সিমটম হতে পারে। খুব কম বয়সী, মানে এই যে এজ গ্রুপটার কথা আমরা আলোচনা করছি, এই বয়সে যদি একটা প্রলং আনএক্সপ্লেন ফিভার, মানে ধরুন মাসের পর মাস জ্বর চলে যাচ্ছে, জ্বর ধরা যাচ্ছে না, কি কারণে জ্বর হচ্ছে, সেটা কিন্তু একটা লুপাসের লক্ষণ। অবশ্যই। এছাড়া আমি যেটা জানতে চাই, যেটা প্রথমেই কোয়েশ্চেনটা মাথায় আসে যখনই আমরা এরকম সিমটম দেখতে পাই, যে কিভাবে এই লুপাস ডিজিজটাকে আপনারা ডায়াগনোস করতে পারবেন, বা কারোর মধ্যে আমরা প্রথমেই যেটা ডায়াগনোস করতে পারি কিভাবে? সমস্ত অটোইমিউন ডিজিজের মতন লুপাসটাতেও আমাদের ডায়াগনোসিস কিন্তু মেজর পার্টটা ক্লিনিক্যাল। যদি এই ক্লিনিক্যাল সিমটমগুলো থাকে তখন তাহলে কিছু কিছু ল্যাবরেটরি পরীক্ষা করা হয়। তার মধ্যে একদম সাধারণ পরীক্ষা, যেমন যেটা আমরা অনেকেই প্রায় রুটিন চেক আপ হিসেবে করে থাকি, যে একটা হিমোগ্রাম করা হলো, সেখানে হিমোগ্লোবিন কীরকম আছে, প্লেটলেটের কাউন্ট কম আছে কিনা, ব্লাডের কাউন্ট কম আছে কিনা, বা একটা লিভার ফাংশন করা হলো, কিডনি ফাংশন করা হলো, রুটিন ইউরিন চেক করা হলো, যে ইউরিন দিয়ে প্রোটিন বেরিয়ে যাচ্ছে কিনা, এগুলো জেনারেল যেগুলো কমনলি করা হয়। যেগুলো লুপাসের জন্য খুব স্পেসিফিক, এএনএ বলে এক ধরনের স্পেশাল টেস্ট হয়, যেটার বড় নাম হচ্ছে অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি। এই যে বডি নিজের এগেনস্ট অ্যান্টিবডি তৈরি করছে যার জন্য অসুখটার উৎপত্তি, সেটা ওই টেস্টের মাধ্যমে ধরতে পারা যায়। লুপাস রোগীর ক্ষেত্রে এএনএ টেস্টই পজিটিভ থাকে। খুব এক্সট্রিমলি রেয়ার সিচুয়েশন আছে যেখানে এএনএ নেগেটিভ হলে লুপাস হতে পারে, কিন্তু লুপাস 99% ক্ষেত্রে এটা ওটার উপর বেস করে লুপাসের ডায়াগনোসিসটা বেশিরভাগ ক্ষেত্রে দাঁড়িয়ে আছে। ওকে, তো ডায়াগনোস হলেই যেটা নেক্সট কোয়েশ্চেন সবার মাথায় আসছে, আমারও মাথায় আসছে, ট্রিটমেন্ট। এই অসুখটার ট্রিটমেন্ট কিভাবে হতে পারে? ট্রিটমেন্টের পার্টটা এখন যথেষ্ট অ্যাডভান্স হয়ে গেছে। একটা সময় মানুষের ধারণা ছিল অটোইমিউন ডিজিজের চিকিৎসা মানেই শুধুমাত্র স্টেরয়েড বা ব্যথার ওষুধ দিয়ে চিকিৎসা হবে, কিন্তু এখন প্রচুর অ্যাডভান্সমেন্ট হয়েছে এসব চিকিৎসাতে, এবং যে ওষুধগুলো পাওয়া যায় তাদেরকে এক কথায় বলা হয় ডিজিজ মডিফাইং অ্যান্টিরোম্যাটিক ড্রাগস, ডিমার্স বলে। এই ডিমার্সের বিভিন্ন প্রকারভেদ আছে, এবং সেই সব ওষুধপত্র ইউজ করার ফলে বর্তমান দিনে প্র্যাকটিক্যালি লুপাসের জন্য স্টেরয়েডের ইউজ খুবই কমে গেছে। কিছু কিছু লাইফ থ্রেটেনিং সিচুয়েশন, যেরকম বললাম, যদি ওই লুপাস নিউমোনিয়া হচ্ছে, বা কিডনির যখন অ্যাকিউট কিডনি অ্যাটাক হচ্ছে, বা সিভিয়ারভাবে ব্রেনে এফেক্ট করেছে কোনো অর্গানে, যদি বা সিভিয়ার হার্টের মাসেলে এফেক্ট করেছে, এই সিচুয়েশনগুলো, বা হঠাৎ করে প্রচণ্ড ব্লাড ভেঙে গেছে বা প্লেটলেট একদম ডিস্ট্রয় হয়ে গেছে, এই সিচুয়েশনগুলো ছাড়া এখন প্র্যাকটিক্যালি স্টেরয়েডের ইউজটা খুবই কমে গেছে, এবং বিভিন্ন ধরনের যে অ্যাডভান্স থেরাপিগুলো এসছে সেই থেরাপিগুলো দিয়ে লুপাসকে কিন্তু সম্পূর্ণরূপে কন্ট্রোল রাখা সম্ভব।
তার মানে এটা যে মিথটা আমরা ফলো করি যে যে কোনো অটো ইমিউন ডিজিজ মানে বা লুপাস ডিজিজ আমাদের হলেই যে স্টেরয়েড ইনটেক করতে হবে এরকম কোনো না, কিছু সেটা একদমই বাধ্যবাধকতা নয়। নেই। মানে সেই জায়গাটা থেকে বিজ্ঞান এখন অনেকখানি অ্যাডভান্সমেন্টে চলে এসছে, প্রচুর Great. ওষুধ চলে এসছে। তো সেই জায়গাটা একদমই নয় আর কি। অবশ্যই। আর এছাড়াও যেটা আমি আরেকটা কোয়েশ্চেন আপনাকে করব, যে যাদের লুপাস হচ্ছে বা তারা ডায়াগনোস করা হচ্ছে লুপাসের সাথে, তো তাদের সোশ্যাল লাইফে কি কিছু ডিফারেন্স আসে? এটা বলতে গেলে একটা ইন্টারেস্টিং ঘটনা কথা মনে পড়ে। আজ থেকে প্রায় 15-20 বছর, 10 বছর তো হবেই। লুপাস যেরকম বললাম, সিমটমের মধ্যে কারোর কারোর স্কিন র্যাশ হয় খুব সাংঘাতিক, এবং রাইট। এমন স্কিন র্যাশ হয় যে পুরো মাথার চুল উঠে গেল। এটা মহিলার মাথার চুল না থাকাটা একটা সোশ্যালি এখনো মানে ইয়েস। গ্রামের দিকে একটা স্টিগমা সেটা। ইয়েস। তো সেরকম একটি মহিলা ভর্তি হয়েছেন, তার নোন লুপাস জ্বর নিয়ে ভর্তি হয়েছেন, এবং সেই জ্বরের কারণ খোঁজার জন্য আমরা যেরকম বিভিন্ন ডাক্তারি শাস্ত্রে আমাদের হিস্ট্রি নেওয়ার সিস্টেম আছে, যে কোথাও টিবি হয়েছে কিনা বা টিবির কোনো লক্ষণ দেখা যাচ্ছে কিনা, সেগুলো যখন জিজ্ঞেস করা হচ্ছে, আমরা জিজ্ঞেস করি যে বাড়িতে বা বাড়ির আশেপাশে কারো টিবি আছে কিনা। সেই ভদ্রমহিলা খুব নিরুত্তাপভাবে বললেন, না আমার কারণ নেই, এবং খুব কনফিডেন্টলি বললেন। এবং এতটা কনফিডেন্টলি, মানে উনি যেরকম গ্রামে থাকেন এরকম এক্সপেক্টেড ছিল না। সেজন্য আমি জিজ্ঞেস করলাম, এত কনফিডেন্টলি কি করে বলছেন যে বাড়ির আশেপাশে কারোর টিবি নেই? রাইট। উনি বললেন, না আমাকে গ্রাম থেকে বার করে দিয়েছে। তার ওই স্কিন র্যাশ আছে বলে গ্রামের মানুষ ধারণা করেছে যে কুষ্ঠর মতন কোনো একটা অসুখ হয়েছে, and it is contagious. কন্টাজিয়াস, তার জন্য তাকে গ্রাম থেকে বার করে দিয়েছে। Yes. তো সেই জায়গাগুলো একটা ভীষণভাবে সোশ্যাল স্টিগমা লুপাসের সাথে জড়িত। আজকে একটা মানুষের ধরুন ডায়াবেটিস হয়েছে, যেহেতু বললাম এজ গ্রুপটার জন্য এত কথা আসছে, কারণ মহিলাদের অসুখটা বেশি হয়, চাইল্ড বিয়ারিং এজে বেশি হয়, সেক্ষেত্রে ম্যারেজের যে বিয়ে হওয়ার যে ব্যাপারটা আসছে, একটা মানুষের ডায়াবেটিস থাকলে বা থাইরয়েড থাকলে বা প্রেশার থাকলে কিন্তু বিয়ের প্রস্তাব নাকচ হয় না। আমরা এমনও দেখেছি মানে বিয়ের পরে তার ডিভোর্স পর্যন্ত হয়ে গেছে শুধুমাত্র লুপাস আছে বলে, কারণ অসুখের অ্যাওয়ারনেস নেই বলে। তো একটা সময় ছিল যে লুপাস রোগীরা প্রেগনেন্ট হতে পারতেন না। তাদের পক্ষে তখনকার দিনে যে ধরনের ওষুধপত্র বা যে ধরনের চিকিৎসা সিস্টেম ছিল, তাতে লুপাস পেশেন্টের প্রেগনেন্সি একদম না ছিল। কিন্তু এখন যে ওষুধপত্র অ্যাভেলেবেল, অসুখ কন্ট্রোল করে রেগুলার আমাদের পেশেন্টদের যারা মানে ম্যারিড লাইফে, তাদের নিয়মিত বাচ্চা হচ্ছে এবং তারা একদম সুস্থ জীবনযাপন করছে। তো সেই জায়গাটা বোধহয় একমাত্র এই অ্যাওয়ারনেস দিয়েই জিনিসটাকে বের করে আনা সম্ভব। আদারওয়াইজ এটা খুব ডিফিকাল্ট, কারণ যত অচেনা অসুখ মানুষ শোনে তত একটা ভীতি কাজ করে। এবং যেমন ডায়াবেটিস থেকেও তো লোকের কিডনি নষ্ট হয়ে যায়, লুপাস থেকেও কিডনি নষ্ট হয়ে যায়, কিন্তু ডায়াবেটিসটা শুনলে আমাদের মোটেই সেই ভয়টা লাগে না, কারণ পাশের বাড়ির আরো 4 জনের আছে, তো আমাদের মনে হয় যে না ওরও তো আছে, ও ঠিক আছে, আমিও ঠিক আছি। একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টের ব্যাপারে আপনি আমাদের বললেন, তাও আমি জিজ্ঞেস করবো, এটা কন্টেজিয়াস নয়? না, এগুলো অটোইমিউন ডিজিজ, বডি নিজের মধ্যে থেকে আসছে, ওরকম ভাবে এটা স্প্রেড করতে পারে না। আর এটার মধ্যে কি কোনো জেনেটিক্যাল টার্মস বা কিছু জেনেটিক ফ্যাক্টস ফ্যাক্টর, হয়? প্র্যাকটিক্যালি সমস্ত অসুখের পিছনেই কিছু না কিছু জেনেটিক ফ্যাক্টর কাজ করে। এই অটোইমিউন ডিজিজগুলো হওয়ার জন্য কিছু জেনেটিক সেটআপ লাগে, সেটার উপরে আরও জিনের উপরে আরও কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর লাগে, বা ডাক্তারি ভাষায় এপিজেনেটিক ফ্যাক্টর বলা হয়, সেগুলো মিলে অসুখটা তৈরি হয়। কিন্তু এগুলো কোনো অবস্থাতেই কন্টাজিয়াস নয়, মানে একজন ছুলে আরেকজনের লুপাস হয়ে যাবে, কোনোভাবেই নয়। সেটা কোনোভাবেই সম্ভব নয়। যেহেতু আপনি বললেন যে এরকম সোশ্যাল অ্যাওয়ারনেস হওয়াটা খুব দরকার, তো কিভাবে আমরা এই লুপাসের যে সোশ্যাল স্টিগমাটা, এটাকে কিভাবে ডিল করতে পারি, হ্যান্ডেল করতে পারি, এবং যাদের লুপাস ডায়াগনোস করা হচ্ছে তারা কিভাবে ফাইট ব্যাক করতে পারে? এটা খুব ভীষণ জরুরি কথা বলেছো, কারণ অ্যাওয়ারনেস হচ্ছে এই এই পুরো ব্যাপারটার একটা কি ফ্যাক্টর। অ্যাওয়ারনেস নেই বলেই এত ধরনের কনফিউশন, এবং রাইট। কনফিউশন শুধু মানে সোসাইটি লেভেলের নয়, ইন্ডিভিজুয়াল লেভেলেও। কারণ যখনই একটা ক্রনিক অসুখের ওষুধ খেতে হয়, তুমি যদি আজ থেকে 15-20 বছর আগের কথা ভাবো, যখন মেবি আরও 20-25 ইয়ার্স, যখন ডায়াবেটিস সম্বন্ধে মানুষের অ্যাওয়ারনেস ছিল না, তখন কিন্তু মানুষ ডায়াবেটিসের ওষুধও বন্ধ করে দিত। ঠিক। কিন্তু গ্র্যাজুয়ালি অ্যাওয়ারনেসের থ্রু দিয়েই কিন্তু মানুষ জানতে পেরেছে যে ডায়াবেটিস ওষুধগুলো খেতে হয়, খেলে মানুষ ভালো থাকে।
এই জায়গাটা একমাত্র অ্যাওয়ারনেস ছাড়া কোনোভাবেই রিচ করা সম্ভব নয়। কারণ ক্রনিক্যালি একটা ওষুধ খেতে হলেই মানুষের মনে সবসময় ভয় হয় যে ওষুধের সাইড এফেক্ট হবে কিনা, অবশ্যই। এবং সেটার ভিত্তিতে কিন্তু অনেকেই ওষুধ ছেড়ে দেয়। এই জায়গাটা অ্যাওয়ারনেস ছাড়া কোনোভাবেই মেকআপ করা সম্ভব নয়। আমরা ঠিক। যতই পেশেন্টকে বোঝাই, তাও একটা সার্টেন পার্সেন্টেজ অফ মানুষ আছে যারা কিছুদিন যখনই ভালো থাকে তখন ওষুধগুলো বন্ধ করে দেয়। লুপাসটার সাথে আর বাকি অটোইমিউন ডিজিজ বা আর্থ্রাইটিসগুলোর তফাৎ এটাই, লুপাস একটা লাইফ থ্রেটেনিং ডিজিজ। রাইট। অন্য অসুখগুলোতে ওষুধ বন্ধ করলে তার হয়তো একটা জয়েন্ট সিমটম নিয়ে ফেরত এলো, খুব ব্যথা নিয়ে ফেরত এলো, সেটা তার জীবনের জন্য খুব পেইনফুল হতে পারে, কিন্তু লাইফ থ্রেটেনিং হয় না সেগুলো। কিন্তু লুপাসের ওষুধ বন্ধ করে দিলে আমরা মারা যেতে দেখেছি। তো সেই জায়গাটাতে মানুষের অ্যাওয়ারনেসটা দরকার। আরও একটা সিচুয়েশানে অ্যাওয়ারনেসটা ভীষণভাবে দরকার, বোথ সোসাইটি লেভেলে, কারণ সোসাইটি লেভেলে অ্যাওয়ারনেস না হলে এই যেটা বললাম ম্যারেজ নিয়ে যেটা সমস্যা, ঠিক। বেশিরভাগ ক্ষেত্রে এই যে কম বয়সী যেটা হয় সেটা একটা লুকানোর প্রবণতা থাকে বাড়ির দিক থেকে, যে লুকিয়ে তার বিয়ে দেওয়া হলো অসুখটা ডিসক্লোজ না করে। যখনই লুকিয়ে বিয়ে দেওয়া হলো সে ওষুধপত্র সমস্ত বন্ধ করে দিল, কারণ সেই ওষুধগুলো একটা নতুন বাড়িতে গিয়ে খাওয়া তার পক্ষে সম্ভব হচ্ছে না। এবং আমরা ওইগুলো ক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রে ডেথ দেখেছি, যে বিয়ের আগে একদম সে ভালো ছিল, বিয়ে হলো শুধুমাত্র জানাবে না বলে ওষুধটা পুরো বন্ধ করে দিল, এবং একদম মানে সে একদম এন্ড স্টেজে এসে হসপিটালে পৌঁছালো, যে যখন আর কিছু করার কোনো সুযোগ থাকছে না। অবশ্যই। তো সেক্ষেত্রে পেশেন্টের লেভেলে অ্যাওয়ারনেস, তার বাবা মার লেভেলে অ্যাওয়ারনেস এবং সোসাইটার লেভেলে অ্যাওয়ারনেস, এই তিনটে না হলে কোনোভাবেই এই অসুখগুলোকে ডিল করা সম্ভব নয়। এটার জন্য এই ধরনের রেগুলার অ্যাওয়ারনেস প্রোগ্রাম বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে হোক বা নিউজ মিডিয়াতে হোক, প্রিন্ট মিডিয়াতে হোক, এবং বিভিন্ন আমরা রেগুলার ক্যাম্প করি, পেশেন্টদের নিয়ে ক্যাম্প করি। ইভেন এই 10th মে আমাদের এখানেও পেশেন্টদের নিয়ে ক্যাম্প আছে, বিভিন্ন জায়গায় এগুলো নিয়ে ক্যাম্প করা হয়। পাবলিক যারা পেশেন্ট এমনি পাবলিক সবাইকে নিয়ে অটোইমিউন ডিজিজের অ্যাওয়ারনেস ক্যাম্প করা হয়, কারণ যতক্ষণ না মানুষ ব্যাপারটা সম্বন্ধে জানছে ততক্ষণ ভুল ধারণা তৈরি হবে, এবং যত ভুল ধারণা থাকবে তত সে স্প্রেড করবে বেশি। অবশ্যই লোকানোর থেকেও লড়াটা বেশি দরকার, তবেই কিন্তু আমরা জিততে পারবো লুপাস ডিজিজের থেকে। যেটা আরেকটা খুব কমন কোয়েশ্চেন, যেটা আমরা সাধারণত ডক্টরসদেরকে করে থাকি, যে ডক্টর এবার কি আমাকে কিছু খাওয়া দাওয়া বন্ধ করতে হবে, এবার কি এটা খাওয়া চলবে না? তো সেটাই আমিও জানতে চাই, যে লুপাস যদি কারোর ধরা পড়ে তো কিভাবে সে তার লাইফস্টাইলটাকে ভালোভাবে মেনটেন করতে পারে, কিভাবে ছোট ছোট স্টেপস নিয়ে সে সেটাকে একটু হলেও কেয়ার করতে পারে। হেলদি লাইফস্টাইল বলতে আমরা যেটা বুঝি সেটা মেনটেন করলে ওভারঅল সব দিক থেকেই বেটার থাকে, কারণ ডায়েটের খুব স্ট্রং রোল না থাকলেও অটোইমিউন ডিজিজের ক্ষেত্রে ডায়েটের একটা সামান্য হলে রোল আছে। স্পেশালি যে ফুডগুলোতে খুব রিপিটেডলি ফ্রাইড ফুড, যেগুলোতে অক্সিডেন্ট মেটেরিয়াল খুব বেশি থাকে, সেই ধরনের খাবার খেলে দেখা যায় অটোইমিউন ডিজিজ হওয়ার প্রবণতা বাড়ে। তো সেই ধরনের খাবারগুলো অ্যাভয়েড করতে বলা হয়। খুব বেশি প্রসেসড ফুড যেগুলো, সেই ফুডগুলো অ্যাভয়েড করতে বলা হয়, কারণ সেগুলো অটোইমিউন ডিজিজকে ট্রিগার করে। তাছাড়া কিন্তু কোনো নির্দিষ্ট করে মানে এই ডাল খাবো না, পালং শাক খাবো না, পুঁই শাক খাবো না, মাংস খাবো না, এই ব্যাপার কিছু নেই। নর্মাল সমস্ত খাওয়া দাওয়া করতে পারে, এবং একটা মানুষ যত নর্মাল লাইফ লিড করবে সব দিক থেকে সে কিন্তু অসুখটা ওয়েল কন্ট্রোল থাকবে। কারণ ইমোশন একটা খুব স্ট্রং জায়গা, মানে যে মানুষ যত স্ট্রেসে আছে তাদের কিন্তু সেটা একটা প্রেসিপিটেটিং ফ্যাক্টর হতে পারে অটোইমিউন ডিজিজের। তো স্ট্রেস কমানোটাও দরকার। সে যত নর্মাল লাইফ লিড করবে, যত হেলদি লাইফ লিড করবে, তত ওভারঅল অসুখটা কন্ট্রোলে থাকবে। সেজন্য রেগুলার এক্সারসাইজ করলে সেগুলো বডির ন্যাচারাল কিছু হরমোনস আছে যেগুলো ইনক্লুডিং স্টেরয়েড হরমোনস যেগুলো বডি থেকে বেরোয়, সেগুলো বেরোতে হেল্প করে। সেজন্য এক্সারসাইজ এগুলো তোমার ওভারঅল অসুখ কন্ট্রোলে খুবই হেল্প করে। আপনি কি সাজেস্ট করবেন যে সোসাইটিরও এটাকে নিয়ে একটু এগিয়ে যাওয়া উচিত, চিন্তা ভাবনাটাকে চেঞ্জ করা উচিত? অবশ্যই, একদম মানে সোসাইটি লেভেলে চিন্তা ভাবনাটা চেঞ্জ না এলে এদের মানে ভীষণই মানে আমরা শহরে একরকম চিত্র এবং গ্রামের দিকে মানুষের কিন্তু একদম অন্যরকম চিত্র। তাদের মানে অসুখটার সাথে লড়া, সোসাইটির সাথে লড়া, প্রতিটা জিনিস, এবং এই তাদের বিভিন্ন ধরনের মানে না জানার জন্য, এই কারোর একটা অসুখের জন্য অনেকের সময় পেটে জল জমে, লাংসে জল জমে, হার্টে জল জমে,
তো সেক্ষেত্রে এরকম অনেক পেশেন্ট আছে যাদেরকে শুনতে হয় যে ক্যান্সার হয়ে গেছে, উনি কিন্তু কিছুই জানেন না আগে পিছু, কিন্তু তাকে, এবং সেটা গ্রামের মধ্যে রটে গেল, গ্রামের মধ্যে রটে গেল যে ওর ক্যান্সার হয়ে গেছে। ঠিক। তো এই ধরনের জিনিসগুলি মানুষের মধ্যে অ্যাওয়ারনেসটা না থাকলে একদিকে যেমন, এবং এই ধরনের যত ফলস প্রোপাগান্ডা হবে তত লুপাস পেশেন্টরাও বলতে ভয় পাবে। অবশ্যই। আজকে একজন ডায়াবেটিস পেশেন্ট, একজন থাইরয়েড পেশেন্ট কিন্তু বলতে ভয় পায় না যে আমার সুগার আছে, কিন্তু লুপাস পেশেন্ট কিন্তু সে সবার সামনে বলতে ভয় পায় যে না আমার লুপাস আছে। লোকানোটাই খুব কমন, লোকানোটাই তাদের কাছে কমন, কারণ বললেই যে মানুষগুলো কিছু জানেন না অসুখটা সম্বন্ধে সে তাকে আরো 10খানা নতুন জ্ঞান দিয়ে দেবেন, যেগুলো নিয়ে সে আরো কনফিউজড হবে। একদম ঠিক। সেই জন্য সোসাইটি লেভেলে ব্যাপারটা চেঞ্জ না এলে কোনোভাবেই ল্যাক অফ ইনফরমেশনই কারণ হয় আমাদের এই বললাম না হেরে যাওয়ার দিক থেকে। কেন কি অনেক সময় আমরা যদি ঠিক সময় মতো ডায়াগনোজ করতে পারি এই ডিজিজটাকে, তাহলে নিশ্চয়ই কিছু না কিছু কেয়ার আমরা খুঁজে বার করতে পারি। কিন্তু যদি আমরা লুকিয়ে থাকি তাহলে কিন্তু সেটা কোনোদিনই সম্ভব হবে না। কারণ কি ডাক্তাররা তো আর ভগবান ভাবে ভিতর থেকে জানতে পারে না যে আমার কি অসুবিধা হচ্ছে। না, বেশিরভাগ ক্ষেত্রে হয়, কারণ সেটা ভয়ে অনেকেই সিমটম ডিসক্লোজ করেন না আর কি, তার জন্য অনেক বাড়াবাড়ি হয়ে যখন আর কিছু হচ্ছে না তখন তারা এসে পৌঁছাচ্ছে যে না এবার আর পারা যাচ্ছে না। ঠিক, একদম। তো সেই জন্য তো ধীরে ধীরে যেহেতু আমরা এবার চলে এসেছি আমাদের আজকের এই সেশনের এন্ডের দিকে, লাস্টে আমি ডক্টরকে একটা জিনিস রিকোয়েস্ট করব, যদি এই পুরো সেশনের বাবদ যদি আপনি আমাকে ছোট্ট ছোট্ট একটু কি ফ্যাক্টস একবার শেয়ার করেন, যে যেগুলো মেনলি লুপাস ডিজিজ যার হয়েছে বা তাদের কোনো প্রিয়জনদের যদি হয়, তো কোন জিনিসগুলো মেনলি আমাদেরকে মাথায় রাখতে হবে। ঠিক। তো যেটা প্রথমেই বললাম, লুপাস একটা অটোইমিউন ডিজিজ, ইয়েস। যেটার বডির প্র্যাকটিক্যালি যে কোনো অর্গান এফেক্ট করতে পারে। তো যদি কারোর, যে বয়সটার কথা বললাম কম বয়সী মহিলা প্রধানত, তাদের একই সাথে বিভিন্ন অর্গানের বিভিন্ন ধরনের অসুখের সিমটম দেখা যাচ্ছে, তাহলে তাকে চিন্তা করতে হবে সে কোনো অটোইমিউন ডিজিজে ভুগছে কিনা। যদি অটোইমিউন ডিজিজে ভোগেন তাহলে তার সেটা পরীক্ষা নিরীক্ষা করে নিয়মিত চিকিৎসা করাটা ভীষণ জরুরি, কারণ আজকের দিনে যা চিকিৎসা পদ্ধতি অ্যাভেলেবেল তাতে একদম সুস্থ লাইফ লিড করা যায়। অন্যদিকে লুপাস একটা এমন অসুখ, চিকিৎসা না করলে কিন্তু প্রাণহানির আশঙ্কা থাকে। তো এই দুটো এক্সট্রিমের মাঝে আর্লি ডায়াগনোসিসটা হচ্ছে মেন কি। যত আর্লি ডায়াগনোসিস হবে তত সে সুস্থতার দিকে তাড়াতাড়ি এগিয়ে যাবে। নেক্সট, ওষুধগুলো কন্টিনিউ করা জরুরি, সেটা পেশেন্টের এডুকেশনের দরকার, ফ্যামিলি মেম্বারের এডুকেশনের দরকার এবং সোসাইটির এডুকেশনের দরকার। সেই জন্য ওভারঅল অ্যাওয়ারনেসটা বাড়াতে হবে অসুখগুলো নিয়ে, নট জাস্ট লুপাস এবং লুপাস রিলেটেড বিভিন্ন যে অটোইমিউন ডিজিজ আছে তার অ্যাওয়ারনেসগুলো যত সোসাইটিতে বাড়বে তত এরা আরও হেলদি লাইফ লিড করতে পারবে। কারণ মেজর ক্ষেত্রে আমরা দেখেছি ড্রাগ ডিসকন্টিনিউশন, মানে ওষুধ ছেড়ে দেওয়ার পিছনে সোসাইটির রোলটা অনেক বেশি থাকে। আশেপাশের লোক বলছে এই ওষুধটা খেয়ে যাচ্ছিস তোর কিডনি নষ্ট হয়ে যাবে, লিভার নষ্ট হয়ে যাবে, তিনি কিন্তু জানেন না, ওষুধটার নামও শোনেননি কোনোদিন, কিন্তু স্টিল তিনি মন্তব্য করে যাচ্ছেন যে ওষুধগুলো খেয়ে যাচ্ছে কিছু না কিছু ক্ষতি হবে। তো সেই জন্য সোসাইটাল অ্যাওয়ারনেসটা ভীষণ জরুরি এই মানুষগুলোর লং টার্মে ভালো থাকার জন্য। পেশেন্ট যারা আছেন তাদেরকে একটা সময় ডেফিনেটলি ছিল, যেহেতু চিকিৎসা ব্যবস্থা ভালো ছিল না বলে প্রেগনেন্সি নিতে অসুবিধা হতো, তো সেই দিকগুলো এখন অ্যাবসলিউটলি চলে গেছে। তো অ্যাবসলিউটলি নর্মাল লাইফ লিড করা যাবে যদি ঠিক মতন নিয়মিত পরামর্শ নিয়ে চলেন। তো তাদের মধ্যে তাদের অসুখটা সম্বন্ধে আরও জানতে হবে, যখন যাকেই দেখাচ্ছেন তার কাছে গিয়ে জানতে হবে যে অসুখটার কি ডিটেলস, কারণ যেটা নিয়ে তাকে সারা জীবন থাকতে হবে তার সম্বন্ধে না জানলে কখনো ভালো থাকা সম্ভব নয়। তো বোথ পেশেন্ট, সোসাইটি এবং সবারই মাঝে, ফ্যামিলি মেম্বার সবারই মাঝে অ্যাওয়ারনেসটা বাড়াতে হবে অবশ্যই, যাতে এটা ট্রিটেবল অসুখ, সুগার, থাইরয়েড, প্রেশারের মতন এটা ট্রিটেবল অসুখ, চিকিৎসা করলে একদম সুস্থ থাকবে, সচেতন থাকলেই সুস্থ থাকবে। অবশ্যই। কেন কি এন্ড অফ দ্য সেশন আমরা একটাই শিক্ষা পেলাম আপনার থেকে ডক্টর, যে লোকালে চলবে না, লড়তে হবে, আর লড়লেই আপনারা জিততে পারবেন এরকম যে কোনো অটোইমিউন ডিজিজ বা লুপাসের থেকে, তাই তো? একদম। থ্যাংক ইউ সো মাচ ডক্টর, এত সুন্দরভাবে এত ইজিভাবে এই তথ্যগুলোকে আমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি দর্শকরাও আমার মতনই খুব ইজিভাবে বুঝতে পেরেছে, এবং আশা করছি ইন দ্য কামিং টাইম খুব ইজিলি আমরা এটার কিওরও খুঁজে করব। ততদিন আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের সাথে থাকুন। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে এখানে উপস্থিত থাকার জন্য। আই ওয়াজ ঋতিকা, দ্য হোস্ট অফ টুডেজ সেশন। আমার সাথে ছিলেন ডক্টর অর্ঘ্য চট্টোপাধ্যায়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।